ভারতের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছিল যে বাংলাদেশে হামাস আছে, এই কথাটা বলেছিলেন। গত ৩-৪ দিন আগে ফাতা ব্রিগেড নামে একটা সংগঠনের ৬ জনকে ধরা হয়েছে। মানে ফাতা ব্রিগেড বলতে যে ফাতার জন্য যারা যুদ্ধের ট্রেনিং নেয় এই সমস্ত, এই ধরনের ৬ জনকে ধরা হয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন যে এনসিপির কেন্দ্রীয় কমিটির বড় নেতা, তাকে আবার বহিষ্কার করছে এনসিপি চিরদিনের জন্য বলা হচ্ছে। কিন্তু সরকার তো বলছিল যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, তাহলে জঙ্গি কার্যক্রমে এই ৬ জন গ্রেপ্তার হওয়া, আবার সেটা ফাতা ব্রিগেড হওয়া, আবার সেটা ইসরায়েলের সেই অ্যাম্বাসেডার বলা, বিষয়টাকে কেমন? বিষয়টা তো খুবই উদ্বেগজনক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ৫ই আগস্টের পর বা জুলাইয়ের শেষ দিক থেকে বাংলাদেশের কারাগার থেকে বহু জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। কাউকে কাউকে সাদর অভ্যর্থনা জানানো হচ্ছিল এইসব জঙ্গিদের। ফলে বাংলাদেশে, আমি আগেই বলেছি একটা কথা, যে জঙ্গিরা সবসময় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকারের নিজেদের স্বর্গরাজ্য মনে করে। না, কারণ হচ্ছে যে দাদা, সেদিন আমি যখন আপনাকে প্রশ্ন করেছিলাম অ্যাম্বাসেডারের কথা, তখন আপনি বলেছিলেন যে আসলে এটা উনি হয়তো বলছেন, সমর্থক থাকতে পারে, তবে এরকম আছে বিদায় মনে হয় না। এখন কি বলবেন আপনি? এবার তো পুলিশই ধরবে। দেখতে পাচ্ছি, আমি তো ছবি দেখলাম, সেই তাদের পতাকার ছবি দেখলাম, যে টেকনাফের রাস্তায় তাদের দুপাশে টাঙানো হয়েছে। সে পতাকাগুলো কারা টাঙালো, তাই না? এটা তো আমরা সবসময় বলছি উদ্বেগজনক তো ঘটনা বটেই। দ্বিতীয়ত, এই এনসিপি হোক, যে এনসিপি ছাত্রদের তথাকথিত নেতাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, তার আগে একজন নেতা প্রথম যে কোটা আন্দোলন বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, তার সম্পর্কে ঢাকার প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন ইনি মোসাদের লোক। মানে ধর্মে মুসলিম, কিন্তু আসলে মোসাদের হয়ে কাজ করে, এবং কাজ করে মানে তারা হচ্ছে গণতান্ত্রিক সরকারকে ব্যতিব্যস্ত করা, উৎখাত করার জন্য কাজ করে। এনসিপি নামক যে দলটি, এটি প্রকারান্তরে একটি জঙ্গিদেরই দল, যে কারণে জামায়াত ইসলামী তাদের ছত্রছায়ায় রাখে আর তাদের খুব খাতির যত্ন করে জামায়াত ইসলামকে। জামায়াত ইসলাম নিজের নামে এলে সরকারই জানতে পারবেন জামায়াত আসি। এরা এনসিপি, এরা একটা অন্য দল, রাজনৈতিক দল। কিন্তু এদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের যদি ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড চেক করা যায়, এরকম কাউকে কাউকে পাওয়া যাবে, এমনকি যারা মারাও গিয়েছিল শেখ হাসিনার সময়, অনেকেই শিবির করতো। আচ্ছা, আমি এটা বলতে চাই না যে শিবির করলেই তাকে মেরে ফেলতে হবে, এটা সমর্থন করি। যে অপরাধী হলে অপরাধীর বিচার হয়, সেটা অন্য বিষয়। কিন্তু এই যে ঘটনা, যারা এই এই ধরনের কাজ করছে, এখনো যারা ভারত বিরোধী আন্দোলন, কিন্তু একটা জিনিস আমি বাংলাদেশের মানুষকে অবশ্যই ধন্যবাদ দেব, এবং আমি বলবো তাদের শুভ চেতনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। এরা যখন স্লোগান দিয়েছিল যে ভারতে যাওয়ার ভিসা বয়কট করবে, সেই সেই তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়। প্রথম দিনে ১.৫ লক্ষ, তার পরের দিনে ১,৬০,০০০, এখন প্রতি দিনে দিনে সংখ্যাটা যা বাড়ছে। আগে আগে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে ভারত থেকে, বাংলাদেশ থেকে ভারতে ভিসা দেওয়া হতো বছরে ১৬ লক্ষ। আমার এখন আশঙ্কা হচ্ছে ১৬ দিনে ১৬ লক্ষ না আবেদন জমা করে গিয়ে। এত এত ভিসা তো হ্যান্ডেল করাও তো ডিফিকাল্ট। মানে এত তো কর্মচারীও নেই না ভারতের ওখানে। তার মানে প্রায় ১,০০০ কর্মচারী লাগবে গোটা অ্যাপ্লিকেশন গুলোকে ডিল করতে। তাতে অনেকে হয়তো কেউ পাবেন না, কেউ দেরি হচ্ছে পেতে, তাদের আবার ক্ষোভ তৈরি হয়। কিন্তু তারা যদি বাস্তবিক বিষয়টা দেখেন, যে ভারত তো এখন উন্মুক্ত করে দিয়েছে ভিসা সকলের জন্য, এবং আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে মেডিকেল চিকিৎসাও করতে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু যেটা পারবেন না সেটা কি, আপনি ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে আপনি পর্তুগাল যাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, সেটা হবে না। সেটার জন্য আপনাকে ভিসা দেওয়া যাবে না। সেটা দেওয়া যাবে, আমি না, আমি ভুল বলছি। তা আপনি ছাত্র ভিসা হিসেবে অ্যাপ্লাই করুন, কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে সেই পর্তুগালে যাওয়ার জন্য এসে এখানে আবেদন করবেন। এবং ধরাও পড়েছে অনেকে, ধরুন ফেরত পাঠানো হয়েছে, ছবি দেখানো হয়েছে, যাদের যাদের ধরা হয় তারা সব, মানে ভিসার কতগুলো নিয়ম আছে না, ভিসার নিয়ম হচ্ছে আপনি যে ভিসা নিয়ে আসবেন সেই ভিসা অনুযায়ী কাজ করবেন। আপনি যদি সার্ক ভিসা নিয়ে আসেন, তাহলে সার্ক সংক্রান্ত কাজ করবেন। সাংবাদিক সার্ক ভিসা নিয়ে যদি আসেন, আমি জানি কিছু সাংবাদিক আসবে সার্ক ভিসা, তারা সাংবাদিকদের সঙ্গে বৈঠক করতে পারবে, সেটা তারা তারা অ্যালাউ, তারা করতেই পারে। কিন্তু তারা সার্ক ভিসা নিয়ে এসে এখানে ব্যবসা করবেন, সেটা তো হওয়া সম্ভব।
ফলে এগুলো আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষেরও বোঝা উচিত। আপনি অযথা কোনো দেশের ভিসা প্রত্যেক দেশের সার্বভৌম অধিকার আপনাকে দেওয়ার, যেমন রাইট, মানে আপনার অধিকার নয় যে অ্যাপ্লাই করলেই পাবেন তা নয়। যেহেতু আপনি ন্যায্য কারণে যাবেন, নিশ্চয়ই আপনি ভিসা পাবেন, কিন্তু ভিসার অপব্যবহার করবেন না, এটাই আমরা আশা করি। এটা আমি বলবো যে ভারতীয়রাও যদি যায়, তারাও যেন ভিসার অপব্যবহার না করে, সেটাও তাহলে ভুল হবে। ফলে আপনি যে কথায় এসছিলেন যে সেটা হচ্ছে যে এই যে সম্প্রতি একদল মানুষ সবসময় বাংলাদেশের ইতিহাস থেকে যদি দেখেন, 47 থেকে 71 আর 71-এর পরেও একদল মানুষ আছেন যারা আদর্শগত দিক থেকে ভারত বাংলাদেশ মৈত্রীর বিপক্ষে। তারা চান না, তারা বাংলাদেশ পাকিস্তান মৈত্রী, ঐতিহাসিক কারণে তাদের রাজনৈতিক আদর্শই হচ্ছে সেটা। ফলে সেই কারণে এই মানে এই যে সমুদায়টা যারা ফুলে ফেপে ওঠে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না, আপনি যাদের দেখছেন আওয়ামী লীগের সময়, আপনি হিজবুত তাহরিরের নাম শুনেছিলেন কোথাও? তারা প্রকাশ্যে এখন ঢাকার অফিস খুলে বসে মিছিল করে, তাই না? আপনি যাদের ছবি দেখা যাচ্ছে, ওই যে ফাতা বললেন, এই যারা যুদ্ধের ব্রিগেড, তাদের, এবং একই সঙ্গে এটা বলি আমি যে এইটা দেখিয়ে এটা শেষ পর্যন্ত কিন্তু জঙ্গিরা জয়লাভ করে না। পৃথিবীর কোনো ইতিহাসে কোনো জঙ্গি বিদ্রোহ মুসলিম দেশেও যদি দেখেন, সেখানে তারা জয়লাভ করেনি। শেষ পর্যন্ত জয়লাভ করেছে গণতান্ত্রিক শক্তি। তাহলে আগামী দিনে গণতান্ত্রিক শক্তি কিন্তু জয়লাভ করবে, এরা পরাস্ত হবেই। রাশেদ ভাই। দাদা, আমরা অলরেডি গতকালকে থেকে যেটা শোনা যাচ্ছে বিভিন্ন টক শোতে বিভিন্ন জনের খবর দিচ্ছে, আপনার কাছে কতটুকু খবর আছে জানি না, সেটা হচ্ছে মার্কিন অ্যাম্বাসেডর যে ভারতে আছেন, কি জানি নাম ওনার, উনি নাকি বেশ কয়েকবার অলরেডি শেখ হাসিনার সাথে দেখা করেছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করেছেন। এটা আসলে কতটুকু আপনি জানেন বিষয়টা? ওনার নাম সার্জিই গড়। সার্জিই গড়, উনি আসলে নাম হচ্ছে গর্কোভস্কি। উনি আসলে উজবেকিস্তানের, কিন্তু উনি মার্কিন। ওনার জন্ম ছিল উজবেকিস্তানে। উনি হচ্ছেন ট্রাম্পের খুব ঘনিষ্ঠ একজন এই রাজনীতিবিদ। ভারতেরও যেরকম রাজনীতিবিদ হাই কমিশনার, দীনেশ ত্রিবেদী হাই কমিশনার রয়েছেন, সার্জিই গৌড় হলো ট্রাম্পের ঘনিষ্ঠ একজন রাজনীতিবিদ। তিনি কিন্তু পেশাদারী ডিপ্লোম্যাট নন, মানে ফরেন সার্ভিসের লোক নন। এবং তার সঙ্গে কিন্তু আপনারা দেখেছেন যে দীনেশ ত্রিবেদী ঢাকায় আসার আগে সার্জিই গৌড়ের সঙ্গে কথাও বলেছেন, বৈঠক করেছেন। কারণ সার্জিই গৌড় শুধুমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া শুধু সবই দেখেন। একটা বড় দায়িত্ব তার। তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করাটা আমার মনে হয় না যে, মানে আমার কাছে সত্যি কথা বলতে গেলে কোনো কনফার্মেশন আমি বলতে পারবো না এই বিষয়টা। আমার কাছে একটু, ভারতে কি জানেন তো, ভারতে কতগুলো যেটা বাংলাদেশে অবাধে হতে পারে, যে কোনো দেশের কূটনীতিবিদ কোন রাজনৈতিক দলের অফিসে চলে গেল, আপনি লাগাতার দেখেছেন শেখ হাসিনা থাকাকালীন কিভাবে আমেরিকান, ইউরোপিয়ান লোকেরা, জামায়াত, বিএনপি সকলের সঙ্গে বৈঠক করতো, কথা বলতো, আবার বেরিয়ে এসে সাংবাদিকদের বলতো। ভারতে এটা করা যায়। ভারতে এটা করলে পরের দিনই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, তাকে দেশত্যাগ করতে বলা হবে। ভারতে থেকে যদি কোনো বিদেশি রাষ্ট্রদূত কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর সঙ্গে দেখা করতে চান, তাহলে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সম্ভব না। আপনি বলতে কতজন রাজনৈতিক নেতা অন্য, তারা দলাই লামার সঙ্গে দেখা করতে পারে? দলাই লামার সঙ্গে নির্দিষ্ট কিছু মানুষ দেখা করেন, রাজনৈতিক নেতাও দেখা করেন না, মন্ত্রীরাও দেখা করেছেন, তার জন্মদিন উপলক্ষে দেখা করেন। কিন্তু তিনি তো এখানে অফিসিয়ালি সরকারিভাবে ঘোষিত একজন আশ্রিত ব্যক্তি। তেমনি শেখ হাসিনাও এখানে আশ্রিত, ফলে তার সঙ্গে কেউ দেখা করতে গেলে, আপনি দলাই লামার সঙ্গে যারা দেখা করেছে, মন্ত্রী কিরণ রিজিজু দেখা করেছে, তার ছবি দেখা যাচ্ছে, তার ছবি প্রকাশিত হচ্ছে। শেখ হাসিনার সঙ্গে দেখা করার সঙ্গে আপাতত কেবলমাত্র আওয়ামী লীগ নেতা নেত্রীরাই দেখা করছেন, এটুকু জানি। সেটা ভারত সরকারের অনুমতি তার একটা লাগে। তিনি জানান যখন আমি এনার সঙ্গে দেখা করতে চাই, তখনই ভারত সরকার সেই বিষয়ে তখন সিদ্ধান্ত নেন। আগামী কিছুদিনের মধ্যে আরো কিছু নেতা দেখা করছেন শেখ হাসিনার সঙ্গে, আমি শুনেছি। তারা আসবেন, হয়তো বিদেশ থেকেই আসবে। তো এইটা মানে সেখানে সার্জিই গৌড় একজন রাষ্ট্রদূত, এটা কিন্তু প্রোটোকল বিরোধী একটা বিষয়। যদি গোপনে দেখা করে থাকেন সেটা আমার জানা নেই, কিন্তু এটা ঘটনা যে ফোনে কথা বলতে এটা পারে।
ফোন তো অ্যাভেলেবেল, ফোনে কথা বললেও বলতে পারে, সেটা আমার কাছে কনফার্মেশন কিছু নেই। এবং কথা বললেও হচ্ছে কাজিনাকে জিজ্ঞেস করলো, তিনি স্বীকারও করবেন না, স্যার জিজ্ঞেস স্বীকার করবেন না। এটা ঘটনা। আর একটা তো ঘটনা, যে ছবিটা আসলে আমার মনে হয় এটা কূটনৈতিক একটা বার্তা দিচ্ছে, সেই ছবিটা হচ্ছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিয়াই গৌড়ের বৈঠক। এই ছবিটা প্রকাশ্যে এসে সার্জিয়াই গৌড় নিজে টুইট করেছে। ফলে ভারত আমেরিকা বাংলাদেশ প্রসঙ্গে মনে হচ্ছে অনেকটা কাছাকাছি আসছে, এবং এটা তো তাই না? সর্বপ্রথম দেখা গেল যে দীনেশ ত্রিবেদীকে যেই মাত্র পাঠালেন, সার্জিও গরি আবার টুইট করলো। এটা এর আগে দেখা যায় নাই কখন। না, এটা অন্য কোনো হাই কমিশনারের ক্ষেত্রে ঘটে, না। এটা ঘটনা, এটা একটা নতুন দিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এর ফলে এর মধ্যে মানে এটা সম্ভাবনার অনেক, অপার সম্ভাবনা, অনেক রকম কিছু জল্পনা করা যেতেই পারে। ইংরেজিতে একটা লাইন আছে যে প্রেগনেন্ট উইথ মেনি পসিবিলিটিস, অনেক সম্ভাবনা নিয়ে, এটা একটা সম্ভাবনাগুলো গর্ভাবস্থায় রয়েছে, অনেক কিছু করতে পারে, এটুকুই বলতে পারি। দাদা, আমার দুজন দর্শক, আমি দুটোটা কমেন্টস পড়ি। একজন দর্শক বললেন, রাশেদ ভাই আমার 61 বছর বয়স, তার মানে উনি 61 বছর বয়সে একজন ভদ্রলোক। উনি বলছেন হাসিনা আপা রংপুর দিয়ে প্রবেশ করবে, ওনার ধারণা যে রংপুর দিয়ে প্রবেশ করবেন। আরেক দর্শক ভাই লিখেছেন যে রাশেদ ভাই পাকিস্তান কি ভারতে আক্রমণ করতে পারে, দাদাকে প্রশ্ন করুন। আপনি দুটোটা প্রশ্নকে একটু বলেন। না, পাকিস্তান ভারতের উপর হামলা করার চেষ্টা করেছিল, তখন পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছিল। আবার হামলা করলে বালুচিস্তান আলাদা হয়ে যেতে পারে, মানে আরেকবার দ্বিখণ্ডিত হতে পারে পশ্চিম পাকিস্তান। ফলে সেটা আমার মনে হয় না এই ধরনের অ্যাডভেঞ্চার পাকিস্তানের নেতৃত্ব নয়, পাকিস্তানের সেনা, সেটা হচ্ছে তাদের, আমি এটা ব্যাখ্যা করেছি, তাদের আভ্যন্তরীণ সম্পর্ক থেকে দৃষ্টি ঘোরাতে এই যুদ্ধের একটা বাগাড়ম্বর করে থাকে। আদতে করবে কিনা সন্দেহ আছে, এক। দুই হচ্ছে, দ্বিতীয় কথা বললেন, আমি এটাও বলতে পারবো না, তিনি নিজেই ঘোষণা করেছেন যে তিনি আহ, হ্যাঁ, এক সেকেন্ড রাশিদ ভাই। জি জি জি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই মানে উনি যাবেন ঘোষণা করেছেন, এটা ফ্যাক্ট। কিন্তু মানে রংপুর দিয়ে যাবেন নাকি বনগাঁ সীমান্ত পেট্রাপল হয়ে পেরোবেন, সেটা তো আমি জানি না, এটা তো উনি বলেননি কখনো। এবং এই সিদ্ধান্তটা একটা নীতিগত সিদ্ধান্ত, সেটা উনি ঘোষণা করেও নাও যেতে পারে। কারণ গেলে হয়তো আচমকা যাবেন, এবং সেই আচমকা যাওয়ার একটা প্রস্তুতি চলছে না যে তা না, প্রস্তুতি চলছে। তিনি তো বলেছেন যে তিনি ফিরতে চান এবং ফিরবেন। কিভাবে ফিরবেন সেটা বলেননি। আমার যেটা মনে হয়েছে সেটার একটা বড় কারণ হচ্ছে যে গেলে সকলে যাতে সতর্ক না হয়ে যান। বিশেষ করে সরকারের থেকেও বেশি চিন্তার বিষয় হচ্ছে জঙ্গিদের, তারা যেন সতর্ক না হয়। এখন বাংলাদেশে তো গিজগিজ করছে জঙ্গিরা, না, এবং পাকিস্তানের এজেন্টরাও গিজগিজ করছে। আইএসআই তো আসছে, আইএসআই লোকেরা তো ঘোরাফেরা করছে, তারা ঘর বাড়ি। আজকে তো একটা ফেসবুকে একটু আগে দেখলাম, পাকিস্তানি কোনো একজন নাগরিক কিংবা কোন একজন অফিসার হবে, সে নেমে উর্দুতে একজন বাংলাদেশিকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। তো সেটা বাংলাদেশিরা সহ্য করছে, দুর্ভাগ্যের বিষয়। আমি দেখলাম এই মাত্র সামাজিক গণমাধ্যমেই দেখলাম একটু আগে, আপনার শো এর আগে। এটা যদি সত্যি হয়ে থাকে, সত্যি মানে সেই ভিডিওটা পর্যন্ত দেখলাম, সে একটা উর্দুতে গালি দিচ্ছে, উর্দু ভাষায়, এবং তার মা বাবা উল্লেখ করে গালি দিচ্ছে বাংলাদেশি। Why you take video? Madam Chut, why you take video? Why take video? আমি শহীদুল্লাহ হল থেকে বেরিয়ে আমি এই দিকে আসছি, ওনার গায়েটা আমাকে ফটো দিছে, আমার গায়ে অডিও প্রবলেম, আই এম এ মিডিয়া। আচ্ছা, No media, I'm Muslim. আমি তো মুসলিম। Okay, no video. কি হয়েছে? কি করছে ভাই? উনি কি করছে? উনি রং চালাইছে, সাইকেল থেকে বাজারে দিছে, বাজার দেওয়ার পরে উনি আবার সাইকেল গাড়িতে ফেলে লয়ে যেতেছে। এটা আটকা নেই ভাই, আরে এটা আটকা নেই, এটা আটকা। আচ্ছা, Why you take video? Madam Chut, why you take video? Why take video? দাদা,
আমি আমার আপনাকে তো মনে হয় শুনলাম। এই বিষয়টা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের মন্তব্য করা উচিত। সবচেয়ে বাংলাদেশের মজার একটা মিডিয়ার কথা প্রশ্ন শুনেন দাদা, করা সে মজার বলছে সে ঘটনা। মুসলিম। না, সে বলছে সে মুসলিম, আরেক হুম, মুসলিমের মাকে সে কি করবে সেটা বলতেছে হুম, বিচ্ছিরি ভাষায়। তুমি আবার পাকিস্তানি হ্যাঁ, নাগরিক, তুমি রং সাইডে গাড়ি চালাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ। তাদের দুঃসাহস। সেই দুঃসাহস তো তাদের বেড়েছে, এখন বেড়েছে, এবং বিহারিদের দুঃসাহস অনেক বেড়েছে শুনেছি বাংলাদেশে। ওই যে বললাম যে এখন তারা তাদের এটাকে নিজেদের রাজ্য মনে করছে, এবং সালাউদ্দিন সাহেব পাকিস্তানের সঙ্গে চুক্তি করছেন যে শহরের নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানের পুলিশ নাকি দেখবে। তা পাকিস্তানের নাগরিকদের জন্য বাংলাদেশিরা প্রস্তুত থাকুন এই ধরনের আরো কিছু ভাষা শোনার জন্য। তাদের জন্য শুভকামনা রইল, আর কি বলবো। এবং সবচেয়ে মজার বিষয়, সালাউদ্দিন সাহেব পাকিস্তানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন যে শহরের নিরাপত্তা দেখার জন্য পাকিস্তানের চাচ্ছে। ভাইরাস গতকালকে পাকিস্তানে একযোগে 40 জায়গায় বোমা বিস্ফোরণ, 42 জন নিহত, তার মধ্যে সেনা অফিসার আছে, পুলিশ আছে। তারা কি নিরাপত্তার উপদেশ দিবে বাংলাদেশে? ওইটা উপদেশটা এটা দিতে পারে যে কিভাবে জঙ্গি চাষ করতে হয়, কিভাবে জঙ্গি বাড়াতে হয়, সেটাই হয়তো দেবে মনে হয়। আর পাকিস্তান তো এখনো পর্যন্ত তাদের এই দুঃখ ভুলতে পারেনি, যে পাকিস্তান যে বিভক্ত হয়ে যাওয়াটা, তারা এটা ভুলতে পারেনি কখনো। যে কারণে তারা ভারতের পাঞ্জাবে উগ্রপন্থীদের মদদ দিয়ে সেটা পাকিস্তান বিচ্ছিন্ন করার একটা চেষ্টা তারা চালিয়েছিল। এটা ইন্দিরা গান্ধী শক্ত হাতে দমন করেছিলেন, যার জন্য ইন্দিরা গান্ধীকে প্রাণও দিতে হয়েছে। পরবর্তীকালে সেই জঙ্গিদের হাতেই তার কিন্তু প্রাণ গিয়েছে। তার ফলে রক্তের বিনিময়ে তিনি ভারতের সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। আমার মনে হয় যে সেই কারণেই যে এটা পাকিস্তান চেষ্টা করে যাবেই, সব সময় করে যাবে, কোনো সময় তারা এই পথ থেকে সরবে না। সেক্ষেত্রে তারা চায় তাদের একটা বন্ধু সরকার বাংলাদেশ, যে বন্ধু সরকার তারা যেটা করতে চাইছেন সেটা যাতে করতে সহায়তা করে। সেই সহায়তা করার জন্যই তাদের পক্ষে আরো ভালো হতো যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসতো। কিন্তু সৌভাগ্যের বিষয় বাংলাদেশের মানুষ অন্তত জামায়াত ইসলামীকে কিছুটা হলো আংশিক হলেও রুখে দিতে পেরেছে। সেটা একদিক থেকে ভালো, মন্দের ভালো আর কি বলবো। কিন্তু সেক্ষেত্রে বর্তমান সরকারকেও তো শক্ত হাতে সেটাকে দমন করতে হবে, সেটাকে করতে হবে। তা না করলে কিন্তু নিয়মই আছে, কথাই আছে, যে কথা আছে ইংরেজিতে আর একটা, যে রাইডিং দ্য টাইগার্স। আপনি বাঘের পিঠে চলবে কিন্তু সেই বাঘ একদিন খেয়ে ফেলবে। রাশেদ ভাই। একজন দর্শক কমেন্টস লিখেছেন, তালেবানের 2 নেতা চাঁপাইনবাবগঞ্জ এবং রংপুরের জঙ্গি আস্তানা পরিদর্শন করে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। কোন দেশের জানি না ওনারা। দাদা, আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, আমি এটার পরিপূর্ণ একটা বিশ্লেষণ চাই। সেটা হচ্ছে, আজকে বাংলাদেশের 2 জঙ্গি নেতা, 501 নাম্বার রুমের মামুনুল হক, আপনারা চিনেন, যিনি মূর্তি টুর্তি ভেঙে দেওয়ার জন্য সবসময় গর্জে ওঠেন, আর আরেকজন ইসলামিক নেতা, ওনারা বললেন যে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা যদি কেউ করে বাংলাদেশে, তাহলে সব তছনছ করে দিবে, এই করবে সে করবে, অনেক কথা। আমার প্রশ্নটা যেটা, সেটা এতদিন তো এরাই বলছে শেখ হাসিনাকে ভারত কেন ফেরত দেয় না, ফাঁসিতে ঝুলাতে হবে। আর এখন শেখ হাসিনা যখন নিজেই বলছে আমি বাংলাদেশে আসব, তখন ওরা বলছে পুনর্বাসন হইতে দিব না, আসতে দিব না। এটার কারণটা কি মনে করেন? ওরা কি এখন ভারত সরকারের কাছে অ্যাপ্লিকেশন করবে যে ভাই ফিরে এন না আপনারা? সেটা চাই না, সেটা লিখে দিলে ভালো হয়, কিন্তু সেটা তো লিখবেন না, সেটা তো নয়। আসলে যেটা হচ্ছে যে শেখ হাসিনা ফেরা মানে হচ্ছে, এবং আওয়ামী লীগ যে দল তাদের যে সমর্থক রয়েছেন, এত কিছু নির্যাতনের পরেও, এবং এটা ঘটনা, তিনি যদি সত্যিই ফেরেন এবং যদি সেখানে রাজনীতিতে আবার অংশগ্রহণ করেন, তাহলে এই দলগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব থাকবে না মানে তারা, আমি বলছি না যে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগই জয়লাভ করবে, সেটা তারা জানেন। তাহলে সেই কারণেই নানাবিধ নিজে মুখে না বলতে পেরে এখন এই জঙ্গিদের দিয়ে বলানো হচ্ছে যে শেখ হাসিনা ফিরলে তাকে ওইখানে ঢুকতে দেবেন না বা হত্যা করবেন। একজন বিদেশি একজন নেত্রী, যিনি বাংলাদেশি নেত্রী, তিনি বিদেশে আশ্রিত, তাকে হত্যা করার হুমকি দিচ্ছেন, শুধুমাত্র এই একটা কারণেই তো তাকে গ্রেফতার করা উচিত। তিনি অপরাধী, সেই অপরাধী নন, সেটা আদালত বিচার করে তার শাস্তি দেবে। কিন্তু তিনি তাকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দিচ্ছেন। এক্ষেত্রে আমি বলবো যে তারেক রহমান সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার উচিত ওই ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা, কি তার পেছনে নেটওয়ার্ক কি করছেন, এটুকুই বলতে পারি। দাদা, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে, তাহলে এটা কি
আমেরিকা বা ইউরোপ সমস্ত দেশগুলোর সাথে কথা না বলে কি সরাসরি ফিরবেন মনে হয়? না, আমার তা মনে হয় না সেটা নিশ্চিতভাবে একটা আন্তর্জাতিক একটা মানে আমি বলবো যে আন্তর্জাতিক একটা সহানুভূতি অন্তত থাকা উচিত। যদি যে পশ্চিমা দেশগুলো যারা মনে করেন যারা গণতন্ত্র নিয়ে এত সোচ্চার, গণতান্ত্রিক অধিকার নিয়ে সোচ্চার, মানবাধিকার নিয়ে সোচ্চার, তারা এবং একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটাকে মেনে নেবেন, যদি মেনে নেয়, শেষ পর্যন্ত মেনে নেয়। এখন পর্যন্ত তারা বলেনি, কিন্তু কেউ কেউ কমেন্ট করছেন যে এটা সঠিক নয়, কিন্তু সেটা তো তাদের গণতন্ত্র বোধ নিয়েই তো প্রশ্ন উঠতে পারে, তাদের নিজের দেশে প্রশ্ন উঠবে, এবং সেটা কিন্তু সেখানকার জনতাই কিন্তু একসময় প্রতিরোধ করবে। এবং খুব আমি দেখলাম কয়েকদিন আগে ওই ইউরোপিয়ান পার্লামেন্টে একটা আলোচনা হয়েছে, যে আলোচনায় বাংলাদেশের যে বর্তমান অবস্থা তার একটা বিশদ নিয়ে আলোচনা করেছেন, এবং আলোচনায় সেখানকার সাংসদরা উপস্থিত ছিলেন, অনেক অভিজ্ঞ এক্সপার্টরাও উপস্থিত ছিলেন। সেই আলোচনায় একটু ইউরোপিয়ান পার্লামেন্ট কিন্তু অনুমতি দিয়েছে এই আলোচনাটা করে। সেইখানে যদি এই আলোচনা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে পশ্চিমা দেশগুলো তারা মত বদলাতে শুরু করেছে। রশিদ ভাই, ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী।